এনবিআরের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বন্দরগুলোতে অচলাবস্থা, পণ্যবাহী ট্রাকের জট। পণ্যের মান যাচাইয়ে আর ঢাকায় যেতে হবে না ব্যবসায়ীদের। চট্টগ্রামে বিএসটিআই এর ল্যাব উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কায় নিহত 4 জন। ইসলামী আন্দোলনের সমাবেশে আসার পথে দুর্ঘটনা। পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি সদস্য সহ 2 জনকে কুপিয়ে হত্যা, পারিবারিক বিরোধের জের বলে ধারণা। কেরানীগঞ্জে আগুনে পুড়েছে প্যাকেজিং কারখানা, ক্ষতিগ্রস্ত আশপাশের প্রায় 50টি বাড়িঘর। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সারা দেশে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। আমদানি রপ্তানিতে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ীরা, আটকা পড়েছে পণ্যবাহী অসংখ্য ট্রাক। এনবিআর বিলুপ্তির প্রতিবাদ ও চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে এই কর্মসূচি আগামীকালও চলবে। দ্রুত সংকট সমাধানে না হলে ব্যাপক লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। শনিবার সকাল 9টা থেকে চট্টগ্রাম কাস্টমসে শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। তালা ঝুলিয়ে দেওয়া হয় শুল্কায়ন শাখার সব কক্ষে। কোনো কর্মকর্তা কর্মচারী কাজে যোগ দেননি। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় কাস্টমস অফিসে এসে ফেরত যান আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধিরা। একটা নির্দেশনা ছিল যে 2 শনিবার খোলা থাকবে। গত শনিবার 12টা পর্যন্ত বন্ধ ছিল, এরপরে কাজ হয়েছিল। আজকেও জানি যে কাজ হবে। গতকালকে রাত্রে একটা বিজ্ঞপ্তি পেলাম যে আজকে থেকে কমপ্লিট শাটডাউন অনির্দিষ্টকালের জন্য। এটা আপনার একটা সুস্থ সমাধানে না আসে, এরকম হ্যাঙ্গিং অবস্থা থাকে, তাহলে তো আস্তে আস্তে ডে বাই ডে এটা হবে, ডিমেশন হবে। সকাল থেকে ফাঁকা বেনাপোল কাস্টমস হাউস। বেকার সময় কাটাচ্ছেন বন্দরের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা। অচল অবস্থা তৈরি হয়েছে হিলি স্থলবন্দরেও। বিল অব এন্ট্রি দাখিল থেকে শুরু করে কাস্টমস শুল্কায়ন বন্ধ থাকায় বন্দর থেকে আমদানি হওয়া পণ্য খালাস নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। এই শাটডাউনের কারণে এই কাঁচামালগুলা এই তীব্র তাপদাহে সবটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এতে ব্যবসায়ীদের চরম ক্ষতি হবে এবং এই ক্ষতির কারণে শুধু এই বাংলাদেশে এই কাঁচামালের যে দ্রব্যগুলা এগুলোর দামও বৃদ্ধি পাবে। শুল্ক আদায়ের সব ধরনের কার্যক্রম বন্ধ সোনা মসজিদ স্থলবন্দরেও। কর্মসূচির কারণে ভারতের মহদীপুর স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের জট তৈরি হয়েছে জানান ব্যবসায়ীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও হিলি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এনবিআর এর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনে তো স্থলবন্দরগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি সেখানে? আমরা এখন চট্টগ্রাম কাস্টম হাউসে আছি এবং একটি অপরিচিত দৃশ্যের সাথে আসলে আপনাদেরকে পরিচিত করতে চাই। যদিও আজকে শনিবার, তারপরও কিন্তু এই চট্টগ্রাম দেশের সবচেয়ে বড় কাস্টমস হাউস, যেটি এখানে আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধির উপস্থিতিতে দিনের এই সময়টা আমরা দেখেছি যে শনিবারও কিন্তু বেশ সরগরম থাকে। কিন্তু আজকে এখানে একেবারে পিনপতন নিস্তব্ধতা, খুব একটা আসলে কারোকেই দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে সিএনএফ এজেন্টস বা অন্যান্য তাদের কর্মচারীরা বা শিপিং এজেন্টসের অর্থাৎ যে দৌড়ঝাঁপ অন্যান্য দিনগুলোতে থাকে তার কোনোটি আমরা লক্ষ্য করছি না। এই মুহূর্তে এই আমরা যে কাস্টম হাউসটিতে দাঁড়িয়ে আছি, এখানে প্রতিদিন অন্তত 10 থেকে 12 হাজার কোটি টাকার শুল্ক আদায় হয়। কিন্তু আমরা দেখছি যে গত 1 মাস ধরে যে বিভিন্নভাবে, বিশেষ করে প্রথমে দিনের কয়েক ঘন্টা, আবার সেটি পরিবর্তন করে আমরা দেখছি যে এখন একেবারে কমপ্লিট শাটডাউনের দিকে যাওয়া হয়েছে। স্বভাবতই এই রাজস্ব আদায় এবং পাশাপাশি যে আমদানি রপ্তানি পণ্যগুলো আছে সেই পণ্যগুলো যথাসময়ে জাহাজীকরণ এবং খালাসের ক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর সাধারণ ব্যবসায়ী যারা আছেন তাদের দুর্ভোগ নিয়ে একটু জানাবেন, তাদের কি ধরনের সমস্যা হচ্ছে এর জন্য? কন্টেইনার তারা কিন্তু ইতিমধ্যে বন্দরে আছে, যদিও এটি তাদের যে ধারণ ক্ষমতা তার বেশ কাছাকাছি চলে গেছে, বা বন্দরের ধারণ ক্ষমতা
53,000 একক বলা হয়ে থাকে, যদিও এর মধ্যে 20% বিভিন্ন যন্ত্রপাতি চলাচলের জন্য রাখতে হয়। সেই হিসেব করলে কিন্তু তারা ধারণ ক্ষমতার খুব কাছাকাছি চলে গিয়েছে। এর প্রেক্ষাপটে আমদানি রপ্তানিকারকের প্রতিনিধিরা বা আমদানি রপ্তানিকারকরা বলছেন যে যদি এই অবস্থা অচলাবস্থা চলতে থাকে তাহলে কিন্তু দেশের শিল্প বা কলকারখানাগুলোর কাঁচামাল সংকট তৈরি হবে এবং পণ্য জাহাজীকরণের ক্ষেত্রে অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে একটি সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে। সবকিছু মিলিয়ে তারা আহ্বান করেছেন যে এই বিষয়টি সামগ্রিকভাবে সকল পক্ষ বসে যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টি তারা আহ্বান করেছেন। এবং সে প্রেক্ষাপটে আমরা দেখছি যে এখনো যদিও এটি ঢাকায় নানামুখী আলোচনা চলছে, কিন্তু চট্টগ্রামে কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা নেই। তবে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ আছে, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন কিন্তু ইতিমধ্যে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। অনুপম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি হিলিতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, একই বিষয় একটু আপনার কাছে জানতে চাই। স্থলবন্দরে একেবারেই অচলাবস্থা তৈরি হয়েছে, এই ক্ষেত্রে ব্যবসায়ীরা কি ধরনের সংকটের মুখে পড়ছে জানাবেন। জি, আপনি জানেন যে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে যে কমপ্লিট শাটডাউন, তারই অংশ হিসাবে আমরা দেখছি যে হিলি স্থলবন্দরে সকাল থেকে যে পণ্য খালাস সেটি কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি কিন্তু যে বিল অফ এন্ট্রি যে নেটিং সেটিও কিন্তু আমরা বন্ধ দেখতে পাচ্ছি। অর্থাৎ কাস্টম কর্মকর্তারা অফিস করলেও কিন্তু তারা কোনো কাজ করছেন না। তো আমি এই বিষয়টি কিন্তু আমদানিকারকদের সঙ্গে কথা বলেছিলাম, তো তারা বলছেন যে আসলে এই কাস্টমসের যে কমপ্লিট শাটডাউন এর কারণে কিন্তু তারা আমদানি কিন্তু পণ্য কিন্তু ছাড় করতে পারছেন না। অর্থাৎ ভারত থেকে পণ্যবাহী গাড়ি কিন্তু দেশে প্রবেশ করলেও সেটি কিন্তু দেখা যাচ্ছে যে পানামা যে ওয়্যার হাউস রয়েছে সেখানে কিন্তু তারা নামিয়ে রাখছেন। নামার পরে যে আসলে তারা খালাস করে নিয়ে যাবেন সেটি তারা পারছেন না। এই না পারার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে পণ্যর যে দাম সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে। একদিকে তারাও কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একজন আমদানিকারক বলছেন যে দুদিন আগেই তিনি কিন্তু জিরার গাড়ি ঢুকিয়েছেন, সেটা কিন্তু তিনি খালাস করতে পারছেন না, যার কারণে কিন্তু তাকে কিন্তু বেশ কিন্তু আর্থিক কিন্তু ক্ষতি গুনতে হয়েছে। তো আমি এই বিষয়ে কিন্তু কাস্টম কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম যে কেন্দ্রীয় যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন, যে আসলে এটি কোনো প্রত্যাহারের কোনো সম্ভাবনা আছে কিনা। তো তারা বলছেন যে আসলে কেন্দ্রীয় যে কর্মসূচি সেটাই তারা পালন করছেন। আজকে সন্ধ্যার দিকে যদি নতুন কোনো কর্মসূচি বা সেটা যদি প্রত্যাহার যদি হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু কাজ করবেন। আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে সকাল থেকে কিন্তু যে কাস্টম কর্মকর্তারা তারা কিন্তু অফিস করছেন, অফিস করলে কিন্তু কোনো কাজ করছে না। এখানে কিছু সিএনএফ ব্যবসায়ীকে দেখেছি যারা পণ্য খালাস করার জন্য বিল অফ এন্ট্রি ফেলার জন্য এসেছিলেন, কিন্তু তারা করতে পারছেন না। হয়তো তাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কেন্দ্রীয়ভাবে কি কর্মসূচি যদি আসে। যদি এটি প্রত্যাহার করে নেওয়া হয়তো দেখা যাচ্ছে যে কালকে রবিবার, সেক্ষেত্রে কাল থেকে কিন্তু পুরোদমে কাজটা চালু হবে। আর যদি প্রত্যাহার যদি না হয় সেক্ষেত্রে কিন্তু যে বন্ধ তার কিন্তু একটা বিরূপ প্রভাব কিন্তু পড়বে। অর্থাৎ যেসব পণ্য আসছে সেটি কিন্তু খালাস করতে পারছেন না, যার কারণে ব্যবসায়ীরা কিন্তু আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। চট্টগ্রাম এবং হিলি স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে চালু হলো বিএসটিআই এর পূর্ণাঙ্গ ল্যাব। এতে পণ্যের মান যাচাইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের আর ঢাকামুখী হতে হবে না। সকালে আগ্রাবাদে বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের 10 তলা ভবন ও ল্যাব উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় উপদেষ্টা বলেন, এই কার্যালয়ের ফলে দেশের আমদানি রপ্তানি গতিশীল হবে, এছাড়া ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমাতে সহায়তা করবে। একই সাথে আঞ্চলিক এই ল্যাবে পণ্য পরীক্ষার মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য এগিয়ে থাকবে বলেও মত তার। অনুষ্ঠানে শিল্প সচিব, বিএসটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমদ শান্তর মা সহ উপদেষ্টা ভবনের ফলক উন্মোচন করেন। একটি বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রয়োজন আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং সেবা। এই প্রেক্ষাপটে চট্টগ্রামে বিএসটিআই এর এই 10 তলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ ভবন স্থাপন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা চট্টগ্রামের শিল্প বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে বলে এবং ভোক্তার অধিকার রক্ষা করবে বলে আমরা মনে করি। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গত 17 বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতি ও ফ্যাসিস্ট মুক্ত রাখতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, তাই
আগের মতো রাজনীতি করলে আর তা গ্রহণযোগ্য হবে না। এ সময় বক্তারা সিলেটে ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সিলেটের পর্যটন খাতকে ঘিরে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন তারা। পাশাপাশি সিলেটের চা শিল্প ও কুটির শিল্পের নানা সম্ভাবনার কথাও তুলে ধরেন বক্তারা। এই ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার জন্য, সকলের কাছে ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি একটা দেশ করার জন্য এবং বিদেশি বিনিয়োগ আনার জন্য যে পরিবেশ দরকার, যে পরিবর্তন দরকার, যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, সেটা আমরা কিভাবে দিতে পারি। আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কথা শুনতে হবে। বন্দর করিডোর ও স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে দেশের ওপর সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের রোড মার্চ দ্বিতীয় দিনের ফেনীতে পৌঁছেছে। সকাল 10:30টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন বিভিন্ন বাম সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, দেশকে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হচ্ছে বিভিন্ন চুক্তির নামে। চট্টগ্রাম বন্দর ও রাখাইন করিডোর পরিকল্পনা জাতীয় স্বার্থের পরিপন্থী। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। সেই সাথে রাখাইন করিডোরও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও জানান তারা। সমাবেশ শেষে ব্যানার ও পোস্টার হাতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে রোড মার্চ শুরু হয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা হয়ে রাতে ফেনীতে পৌঁছায়। ইসলামী আন্দোলনের সমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 15 জন। শনিবার রাত 3টার দিকে হাঁসারা ব্রিজ 2-এর মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দিতে আসার পথে ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এ সময় বাস ও ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের 2 যাত্রী। আহত হন অন্তত 17 জন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে ঢাকায় নেয়ার পথে মারা যায় আরও 2 জন। এদিকে কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল সহ 2 জন নিহত হয়েছেন। সিংপাড়া নোয়াপাড়া আন্ডারপাসের সামনে এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়। পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি সদস্য ও তার ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত ইউপি সদস্যের স্ত্রীও। নির্বাচন, দলীয় কোন্দল ও পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। নিহত শহীদুল ইসলাম হাওলাদার চণ্ডীপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। পুলিশ জানিয়েছে, রাত 12টার দিকে শহীদুলের বাড়িতে হামলা চালায় পাশের বাড়ির ইউনুস সহ আরও 4 থেকে 5 জন। এ সময় ইউপি সদস্য শহীদুল ও তার ভাইয়ের স্ত্রী মৌকলিকে কুপিয়ে গুরুতর আহত করেন তারা। এ সময় ঘটনাস্থলেই মারা যান তারা। পরে আহত ইউপি সদস্যের স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে রেহেনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাত্র 12টার সময় আমরা শুনতে পেলাম এখানে 2 জনকে মার্ডার করা হয়েছে আর একজন মুমূর্ষু অবস্থা। তো একজনকে হসপিটালে নেওয়া হয়েছে। অলরেডি আমরা শনাক্ত করেছি কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা অভিযান চালাচ্ছি। ঢাকার নবাবগঞ্জের একটি ডোবা থেকে লাবিব পত্তনদার নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ভোরে নবাবগঞ্জের রসুলপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন লাবিব। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি তার পরিবার। ভোরে রসুলপুর গ্রামের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ডোবায় ফেলে দেয়। এদিকে নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ স্পর্শে পুকুরের পানিতে পড়ে নিখোঁজের একদিন পর নাজির ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার রানী গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে বাড়ির পাশে
পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে পানিতে পড়ে নিখোঁজ হন নাজির। ঢাকার কেরানীগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি প্যাকেজিং কারখানা। সকাল 11:15টার দিকে বেগুনবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকালে আল্লাহর দান প্যাকেজিং নামে একটি কারখানায় আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে আশপাশের প্রায় 50টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেরপুর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে 3 দিনের নবজাতক কন্যা চুরি হয়েছে। শিশুকে ফিরিয়ে দেওয়ার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানায় বুধবার রাতে শহরের চাপাতলি মহল্লার আবেদা বেগম ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে সিজারের মাধ্যমে মেয়ে শিশুর জন্ম হয়। সকালে অজ্ঞাত মহিলা ওই শিশুটিকে চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে দুপুরে এলাকাবাসী হাসপাতালের সামনে এসে বিক্ষোভ করে। এদিকে চুরি হওয়া শিশুটি উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ, তবে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। ভিকটিমের আত্মীয় স্বজনকে আমরা বলেছি যে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য। আমরা অভিযোগ পেলে আমরা আইনানুগভাবে আগাবো। আর এমনিতেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য আমাদের টিম তৎপর আছে। শেরপুরে পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য। এ ঘটনায় 12 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। রাতে উপজেলার কর্ণঝোড়া এলাকার মেঘাদল বাজার এলাকায় হামলার এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ আরিফ জানান, কর্ণঝোড়া এলাকায় পাহাড় থেকে উত্তোলন করায় এর আগেও বাধা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। শুক্রবার সাংগঠনিক কাজে শ্রীবর দিতে যায় আরিফ। এ সময় বাবেলাকোনা এলাকায় বালু পাচারের ঘটনায় জড়িত 2টি ট্রাক্টর আটকে পুলিশে খবর দেয়। এর জেরে বালু ব্যবসায়ী বিপ্লব দলবল নিয়ে হামলা চালায় অভিযোগ ভুক্তভোগীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ব্যক্তি উদ্যোগে চট্টগ্রামের রাউজানের কমলার দিঘি হতে কচুখাইন পর্যন্ত 3.5 কিলোমিটার সড়ক ঢালাই করেছে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন। এতে ব্যয় হয়েছে 20 কোটি টাকা। সকালে নবনির্মিত এই সড়কের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের গ্রামীণ জনপথের অনেক সড়ক এখনও বেহাল অবস্থায়, এতে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। এসব সড়ক সংস্কারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গাজীপুরের সদরে বনের জমি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় উপজেলার মণিপুর এলাকায় বনভূমি দখল করে গড়ে ওঠা 2 শতাধিক বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও বন বিভাগের 4 শতাধিক সদস্য অংশ নেন এই অভিযানে। কর্মকর্তারা বলেন, 5ই আগস্টের পর গাজীপুর সদর রেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চল দখল করে অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসনকে সাথে নিয়ে বনাঞ্চলে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে অংশ নেয় 4 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। নাগরিক বিনোদনের অন্যতম স্থান ছিল রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা। বাঘ, সিংহ, ভালুক, উট সহ চেনা প্রাণীগুলো কাছে থেকে দেখার জন্য অনেকেই যেতেন ঘুরতে। তবে সংস্কারের নামে চিড়িয়াখানাকে বানানো হয়েছে উদ্যান। বিলিয়ে দেওয়া হয়েছে এখানকার পশু পাখি, ভেঙে ফেলা হয়েছে খাঁচা। এখন এখানে ঘুরতে গিয়ে হতাশ দর্শনার্থীরা। এমন অবস্থায় উদ্যানে আবারও পশু পাখি ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। উন্নয়নের জন্য 2021 সাল থেকে প্রায় 2 বছর বন্ধ রাখা হয় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। প্রায় 24 কোটি টাকার এই উন্নয়নে নিয়ম ভেঙে পশু পাখি বিলিয়ে দেওয়া হয় বিভিন্ন ব্যক্তির কাছে। ভেঙে ফেলা হয় খাঁচাগুলো। নামের থেকে বাদ হয় চিড়িয়াখানা, হয়ে যায় শুধুই উদ্যান।
প্রায় ৩৩ একর জায়গার উদ্যানের ভেতরে বিগত সরকারের আমলে তৈরি করা হয় নভ থিয়েটার ও একটি রিসোর্ট। এই উদ্যানে দর্শনার্থীদের বড় একটি অংশ রাজশাহীতে চিকিৎসা নিতে আসা রোগী বা তাদের পরিবার। সময় কাটাতে টিকিট কেটে ঢোকেন ভিতরে, আর যারা শিশুদের বিনোদনের আশায় আসছেন কেন্দ্রীয় উদ্যানে তারা ফিরছেন হতাশা আর ক্ষোভ নিয়ে। ছোটবেলা যখন আসতাম তখন তো অনেক পশু পাখি সব কিছুই ছিল, সেগুলোর জন্যই আসতাম, আমার মা নিয়ে আসতো। কিন্তু এখন তো আসলে বাচ্চাদের দেখানোর মতো তেমন কিছু নাই। শুনছিলাম যে রাজশাহী চিড়িয়াখানা অনেক সুন্দর, তবে এখানে শুধু হরিণ আর মাছ ছাড়া দ্বিতীয় কোনো কিছু দেখতে পেলাম না। দর্শনার্থীদের চাওয়ার প্রেক্ষিতে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানকে নিয়ে চলছে নতুন ভাবনা। আবারও পশু পাখি ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে উদ্যোগ। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা আবার নতুন করে প্রাণী কালেকশন শুরু করেছি। দর্শনার্থীর মনোরঞ্জন, শিক্ষা বা বাচ্চাদের এন্টারটেনমেন্ট যেটাই বলেন আপনি, আবার এটিকে ঘুরে দাঁড়ানো সম্ভব। এখানে নতুন করে চিড়িয়াখানা করা আদৌ সম্ভব কিনা এ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এই জায়গাতে আর কতটুকু সুযোগ আছে আমার এখানে সন্দেহ। চিড়িয়াখানায় শুধু প্রাণী খাঁচায় রাখলেই তো হবে না, তাকে তার পর্যাপ্ত পরিবেশটা দিতে হবে। উদ্যানের অবকাঠামো পরিবর্তন করা হয় উন্নয়নের নামে, কেটে ফেলা হয় বেশ কিছু দুষ্প্রাপ্য গাছ। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। কিশোরগঞ্জের ৩,০০০-এর বেশি কবরখোঁড়া মনু মিয়া মারা গেছেন। সকালে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। স্বজনরা জানান মনু মিয়ার শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সুস্থতা বোধ করলে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল, তবে সকালে তিনি নিজ বাড়িতে মারা যান। আসরের নামাজের পর স্থানীয় গোরস্থান মাঠে নামাজে জানাজা শেষে ওই কবরস্থানেই তাকে দাফন করা হবে। এর আগে মনু মিয়ার প্রিয় বাহন ঘোড়াটি তার বাড়ির পাশে দুর্বৃত্তরা মেরে ফেলে রাখে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।